সবাইকে ওয়েলকাম আজকের লেকচারে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞান তৃতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি। তো এই অধ্যায়ের মোট তিনটা অংশ আছে, একটা হচ্ছে হাইড্রা, তারপর ঘাসফড়িং, তারপর হচ্ছে রুই মাছ। তার মধ্যে প্রথম অংশটা হচ্ছে হাইড্রা। তো এই হাইড্রাটা নিয়ে আজকে আলোচনা করব এবং এই তিনটাই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। হাইড্রাটা যাও একটু কম গুরুত্বপূর্ণ, তাও কিন্তু এটা ভার্সিটিতে বলো, এই বোর্ড পরীক্ষাতে বলো, এটা থেকে কিন্তু আসে। আর যেহেতু আমি অনলাইন ক্লাস নিচ্ছি, তোমরা চেষ্টা করবা যে ক্লাসটা হচ্ছে গিয়ে আমার সাথে সাথে হচ্ছে লিখে লিখে করার। শুয়ে কখনো করবা না। শুয়ে যদি ক্লাস করো তাহলে এটা কিন্তু মাথায় থাকবে না, বা পরে এটা ভুলে যাবা। ঠিক আছে? তো আমি যখন ক্লাসগুলা করাবো তখন আমার সাথে সাথে লিখবা, লিখে লিখে পড়বা, নোট করে ফেলবা, তাহলে বুঝবা। আর যদি প্রথমে নাও বুঝো, এটাকে পিছনে টেনে নিয়ে আবার শুনবা, তাহলে দেখবা বুঝতে পারবা। চেষ্টা করলে অবশ্যই তুমি বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে চলো আমি শুরু করি। তাহলে আমি অধ্যায়টা প্রথম যেটা পড়াবো সেটা হচ্ছে হাইড্রা। ঠিক আছে? এখন হাইড্রা একটা প্রাণী, নামিত প্রাণীর পরিচিতি। এখানে মূলত তিনটা প্রাণী নিয়ে আলোচনা করা হবে: হাইড্রা, ঘাসফড়িং আর রুই মাছ। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে হাইড্রা। তো হাইড্রা কথাটা নামকরণ, মানে এই রকম যে একটা প্রাণী আছে, এই প্রাণীটার নামকরণ কে করছে? এই হাইড্রার নামকরণ করতে হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এই ক্যারোলাস লিনিয়াসের নাম কিন্তু আমরা অনেক শুনছি, 9-10-এও শুনছি। এই ক্যারোলাস লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণের জনক। ঠিক আছে? আমি এটা এমসিকিউ তে আসতে পারে, তাই এখানে লিখে দিচ্ছি। এই ক্যারোলাস লিনিয়াস কি? দ্বিপদ নামকরণের জনক। ঠিক আছে? এমসিকিউ তে আসে যে দ্বিপদ নামকরণের জনক কে? দ্বিপদ নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আবার এই হাইড্রার নামকরণ কে করছে? হাইড্রার নামকরণ করছে ক্যারোলাস লিনিয়াস। এটা কত সালে? 1758 সালে। 1758 সালে। ঠিক আছে? তাহলে হাইড্রার নামকরণ করছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1758 সালে, এবং ক্যারোলাস লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণের জনক। তারপর দেখো, হাইড্রা তো নামকরণ করছে ক্যারোলাস লিনিয়াস, কিন্তু হাইড্রা যে পৃথিবীতে অস্তিত্ব আছে, বা হাইড্রার মতো যে প্রাণী আছে, এটা আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। ঠিক আছে? যদি বলে হাইড্রা আবিষ্কার করছে কে, আনসার হবে অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। আর আবিষ্কার করার পর নামকরণ করছে কে? ক্যারোলাস লিনিয়াস। এখন দেখো, হাইড্রার পৃথিবীতে প্রজাতির সংখ্যা হচ্ছে 40টা। পৃথিবীতে কত প্রকারের হাইড্রা পাওয়া যায়? পৃথিবীতে 40 প্রজাতির হাইড্রা পাওয়া যায়। ঠিক আছে? 40টা প্রজাতির হাইড্রা সারা পৃথিবীতে পাওয়া যায়। তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় 3টা। ঠিক আছে? যদি বলে সারা পৃথিবীতে প্রজাতির সংখ্যা কয়টা হাইড্রার, তখন আনসার হবে 40টা। যদি উল্লেখ করে দেয় যে বাংলাদেশের প্রজাতির সংখ্যা কয়টা, তখন আনসার হবে 3টা। এই 3টা কি কি, এটাও মুখস্থ রাখা লাগবে। এই 3টা কিন্তু আসে ভর্তি পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষায় আসে, যে নিচের কোনটি বাংলাদেশে পাওয়া যায়, কোন প্রজাতিটা। তাহলে দেখো, এই যে হাইড্রা ওলিগেকটিস, এটার কালারটাও মনে রাখবা, এটা হচ্ছে গিয়ে বাদামি। ঠিক আছে? এই যে এই হাইড্রার কালারটা হচ্ছে বাদামি। তাহলে হাইড্রা ওলিগ্যাকটিস। তারপর হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা। ঠিক আছে? এটা হচ্ছে সবুজ। এটার কালারটা কি? সবুজ। সবুজ। তাহলে বাংলাদেশে যে তিন প্রজাতির হাইড্রা পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে হাইড্রা ওলিগ্যাকটিস, যেটার কালার হচ্ছে বাদামি। তারপর হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা, যেটার কালার হচ্ছে সবুজ। তারপর হচ্ছে হাইড্রা ভুলগেরিস, যেটা হচ্ছে গিয়ে বর্ণহীন, বা যেটাকে আমরা বলতে পারবো বর্ণহীন বা হলুদ বাদামি। বর্ণহীন বা হলুদ বাদামি। তাহলে বাংলাদেশে হাইড্রা পাওয়া যায় 3 প্রজাতির। এই 3 প্রজাতির মধ্যে কি কি? প্রজাতির নামটা একদম মুখস্থ রাখা লাগবে। হাইড্রা ওলিগেকটিস, এটার কালার হচ্ছে বাদামি। হাইড্রা ভিরিডিসিমা, যেটার কালার হচ্ছে সবুজ। তারপর হাইড্রা ভুলগেরিস, যেটার কালার বর্ণহীন বা হলুদ বাদামি। ঠিক আছে? তাহলে এই এতটুকু থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম হচ্ছে হাইড্রা এক প্রকারের প্রাণী, যেটা আবিষ্কার করছিল অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক, আর নামকরণ করছে ক্যারোলাস লিনিয়াস। কত সালে? 1758 সালে।
এবং এই ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনকও বলা হয়। আর হাইড্রার সারা পৃথিবীতে প্রজাতির সংখ্যা হচ্ছে 40টা। আর বাংলাদেশে কয় প্রজাতির পাওয়া যায়? 3 প্রজাতির। 3 প্রজাতির নামটাও মুখস্থ রাখা লাগবে, কি কি? হাইড্রা ওলিগেকটিস, হাইড্রা ভিরিডিসিমা, হাইড্রা ভুলগেরিস। হাইড্রা ওলিগেকটিস হচ্ছে বাদামি, হাইড্রা ভিরিডিসিমা হচ্ছে গিয়ে সবুজ, আর হাইড্রা ভুলগেরিস হচ্ছে বর্ণহীন বা হলুদ বাদামি। এগুলো একদম মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? তো এখন যেটা নিয়ে আলোচনা করব বা নেক্সট টপিকটা হচ্ছে হাইড্রার শ্রেণীবিন্যাস, যেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটা কোথায় ইম্পর্টেন্ট, যে ডিউর রিটেন পরীক্ষা আছে না, রিটেন পরীক্ষাতে এটা অনেক ইম্পর্টেন্ট। সরাসরি বলে, যেমন গতবার আসছিল যে মানুষের শ্রেণীবিন্যাসটা লিখো, হোমোসেপিয়েন্স, ঠিক আছে? তো হাইড্রার শ্রেণীবিন্যাসটাও আসতে পারে, যেহেতু বইয়ে আছে। তাহলে হাইড্রার শ্রেণীবিন্যাসটা কি দেখো। শ্রেণীবিন্যাস মানে হাইড্রাকে বিভিন্ন রাজ্যে, পর্ব, গোত্রে ভাগ করা, যেটা তোমরা 9-10-এও পড়ে আসছো, এবং জীববিজ্ঞান 3য় পত্রের প্রথম অধ্যায়ও আছে। এই প্রথম অধ্যায়টা যারা পড়ো নাই, পরে পড়বা, সমস্যা নাই, কিন্তু এগুলো আপাতত মুখস্থ রাখা লাগবে। তো শ্রেণীবিন্যাস কিভাবে করে? প্রথমে হচ্ছে কিংডম, কিংডম বা বাংলায় যদি বলি রাজ্য। প্রথমে কি লেখা লাগবে, যে হাইড্রার রাজ্য কোনটা, বা হাইড্রা কোন রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে প্রথমে কি কিংডম। তাহলে হাইড্রা হচ্ছে গিয়ে প্রাণী, তাহলে এটা হচ্ছে এনিমেলিয়া, ঠিক আছে? এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ফাইলাম বা পর্ব, ফাইলাম বা কি বলতো, পর্ব। তাহলে হাইড্রার পর্ব কোনটা? হাইড্রার পর্ব হচ্ছে নিডারিয়া। দেখো প্রথমে সি আছে, সিটা কিন্তু উচ্চারণ হবে না, এটা হবে নিডারিয়া, সিটা উচ্চারণ হবে না, সিটা উজ্জ্ব থাকবে। তাহলে হাইড্রার পর্ব কোনটা? পর্ব হচ্ছে নিডারিয়া। তারপর হচ্ছে ক্লাস বা শ্রেণী। হাইড্রা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? হাইড্রা হচ্ছে হাইড্রোজোয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে হাইড্রার রাজ্য হচ্ছে এনিমেলিয়া, পর্ব হচ্ছে নিডারিয়া, ক্লাস বা শ্রেণী হচ্ছে হাইড্রোজোয়া, তারপর হচ্ছে গোত্র। গোত্র, হাইড্রার গোত্র হচ্ছে হাইড্রোইডা, ঠিক আছে? হাইড্রার অর্ডার বা গোত্র হচ্ছে হাইড্রোইডা। তারপর হচ্ছে হাইড্রার ফ্যামিলি হচ্ছে হাইড্রিডিয়া, ঠিক আছে? তারপর হাইড্রার ফ্যামিলি হচ্ছে হাইড্রিডিয়া। তারপর জেনাস হচ্ছে হাইড্রা, স্পেসিস হচ্ছে হাইড্রা ভুলগেরিস। এবং এখানে নিচে অবশ্যই আন্ডারলাইন দিতে হবে, আন্ডারলাইন দিতে হবে, কারণ বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে আন্ডারলাইন দেওয়া লাগে। তাহলে এই যে হাইড্রার শ্রেণীবিন্যাসটা, এটা মুখস্থ রাখা লাগবে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন যেহেতু আছে, রিটেন এক্সামে আসবে। আর এবার তো মেডিকেলেও রিটেন করে দিছে, মেডিকেলের রিটেন এক্সামেও আসতে পারে, যেহেতু এটা বায়োলজি। তাহলে এই এই যে শ্রেণীবিন্যাসটা, এটা একদম মুখস্থ রাখা লাগবে। এই যে এই ধাপগুলা কিন্তু সবগুলা প্রাণীর জন্য সেম, যে এইভাবে শ্রেণীবিন্যাসটা হয়, এই ধাপেই হয়। 7টা ধাপ আছে শ্রেণীবিন্যাসের। এই যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এই 7টা ধাপেই শ্রেণীবিন্যাস হয়, ঠিক আছে? এগুলো একদম মুখস্থ রাখা লাগবে। আর হাইড্রার ক্ষেত্রে হচ্ছে এগুলা, ঠিক আছে? মানুষেরটা হচ্ছে প্রথম অধ্যায়ে পড়বা। তাহলে হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, আচ্ছা এটা হবে বর্গ। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ। তারপর হচ্ছে গোত্র, তারপর হচ্ছে গণ, এবং প্রজাতি। মানে বাংলায় যদি মনে রাখতে চাও, বাংলায় হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আর ইংলিশে হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। হাইড্রার ক্ষেত্রে কি, কিংডম হচ্ছে এনিমেলিয়া, তারপর হচ্ছে ফাইলাম বা পর্ব হচ্ছে নিডারিয়া, তারপর ক্লাস বা শ্রেণী হচ্ছে হাইড্রোজোয়া, অর্ডার বা বর্গ হচ্ছে হাইড্রোইডা, ফ্যামিলি বা গোত্র হচ্ছে হাইড্রিডিয়া, জেনাস বা গণ হচ্ছে হাইড্রা, স্পেসিস বা প্রজাতি হচ্ছে হাইড্রা ভুলগারিস। এখন এই কিছুক্ষণ আগে তো পড়ছিলাম বাংলাদেশে হাইড্রার প্রজাতি পাওয়া যায় 3টা, হাইড্রা ওলিগেকটিস, হাইড্রা ভিরিডিসিমা, হাইড্রা ভুলগারিস। আমরা হাইড্রা ভুলগারিসটাই কেন লিখছি, অন্যগুলা কেন লিখি নাই? অন্যগুলাও সেম, কিন্তু এই হাইড্রা ভুলগারিসটা হচ্ছে বাংলাদেশে বেশি পাওয়া যায়, বাংলাদেশে বেশি পাওয়া যায়, ঠিক আছে? যদি তোমাকে প্রশ্ন করে বাংলাদেশের কত প্রজাতির হাইড্রা পাওয়া যায়, 3 প্রজাতির, কিন্তু তোমাকে যদি বলে কোন প্রজাতির হাইড্রাটা বেশি পাওয়া যায়, তখন আনসার হবে হাইড্রা ভুলগারিস, ঠিক আছে? তোমরা এতটুকু বুঝতে পারছো? তাহলে ওইটা যদি বুঝে থাকো, এখন নেক্সট টপিক যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রার গঠন।
মানে প্রত্যেকটা হাইড্রার গঠন কিরকম হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো বোর্ডের মধ্যে একটা চিত্র আছে, মানে হাইড্রার একটা চিত্র আছে। এখন হাইড্রার এটা হচ্ছে হাইড্রার সম্পূর্ণ দেহ, এবং এই দেহটার বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো হাইড্রার যে এই অংশটা, একদম নিচের যে অংশটা আছে সেটাকে কি বলে? পাদচাকতি। ঠিক আছে, এটাকে কি বলে? পাদচাকতি, যেটার মাধ্যমে সে চলাচলও করতে পারে বা বিভিন্ন জায়গায় লেগেও থাকতে পারে। ঠিক আছে, মানুষের যেমন পা থাকে, ওর এই নিচের অংশটাকে বলা হয় পাদচাকতি। তারপরে দেখো এই যে পাদচাকতির উপরেই একটা অংশ আছে, এইটা হচ্ছে ডিম্বাশয়। এই ডিম্বাশয় থেকেই ডিম্বাণু আসে। ঠিক আছে, ডিম্বাশয় থেকে কি আসে বলতো? ডিম্বাণু আসে। তারপরে দেখো এই যে গহ্বরটা আছে, হাইড্রার উপরের দিকে যে গহ্বরটা আছে পাকস্থলীর মতো দেখতে, এটাকে বলে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন। এটাকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় সেটাও আমরা আস্তে ধীরে জানবো, কিন্তু আপাতত জেনে রাখো এই যে পাকস্থলীর মতো অংশটা আছে সেটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা হচ্ছে সিলেন্টেরন। তারপর দেখো এই নিচের দিকে তো ছিল ডিম্বাশয়, আর একটু এই যে পাকস্থলীর উপরের অংশেই যদি দেখো, এখানে আছে কি বলতো? শুক্রাশয়, যেখান থেকে আসবে শুক্রাণু। ঠিক আছে, তাহলে দেখো হাইড্রার দেহে কিন্তু দুইটাই থাকে। মানুষের ক্ষেত্রে কি হয়? শুক্রাশয় থাকে, পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়, মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়। কিন্তু হাইড্রার ক্ষেত্রে কি হয়? ডিম্বাশয় নিচের দিকে এবং শুক্রাশয় থাকে উপরের দিকে। এটা কিন্তু এমসিকিউ তে আসে যে ডিম্বাশয় নিচের অংশে কি থাকে? ডিম্বাশয়। আর উপরের দিকে থাকে, মানে ডিম্বাশয়ের উপরের দিকে থাকে শুক্রাশয়। এই ডিম্বাশয় থেকে আসে ডিম্বাণু, আর শুক্রাশয় থেকে আসে শুক্রাণু। আর আমরা তো এটা সবাই জানি, এই ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয়ে কি হয়? নিষেক হয়। নিষেক হলে জাইগোট গঠিত হয়। এই জাইগোট থেকেই তো পরবর্তীতে হাইড্রা তৈরি হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এই নিষেকটা তো আমরা সবাই জানি যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়াকে বলে নিষেক। এই নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি হয়, জাইগোটটা বারবার বিভাজিত হয়ে কি তৈরি হবে? হাইড্রা তৈরি হবে। তাহলে দেখো হাইড্রা, এই যে একটাই হাইড্রা, একটা দেহের মধ্যে কি আছে? শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে। তো এই যে নিষেকটা, এটাকে বলে স্বনিষেক। এটাকে কি বলে বলতো? স্বনিষেক। কিন্তু মনে রাখবা যে হাইড্রাতে স্বনিষেক হয় না। তোমার নর্মালি চিন্তাধারা কি? স্বনিষেক মানে কি? যে একই দেহে যদি শুক্রাণু ডিম্বাণু থাকে তাহলে একটা দেহের ভিতরেই মিলিত হয়ে নিষেকটা হয়ে যায়, সেজন্য এটাকে বলে স্বনিষেক। আর পরনিষেক কোনটা? একটা থেকে শুক্রাণু আসবে আর একটা থেকে ডিম্বাণু আসবে, ওইটা হচ্ছে পরনিষেক। আর স্বনিষেক হচ্ছে একই দেহের মধ্যে শুক্রাণু থাকবে, ডিম্বাণু থাকবে, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যে জাইগোটটা গঠন করে সেটা হচ্ছে স্বনিষেক। তাহলে হাইড্রার নর্মালি কি হওয়ার কথা বলতো? স্বনিষেক হওয়ার কথা, কারণ ওর মধ্যে শুক্রাণু আছে, ওর মধ্যে ডিম্বাণু আছে, তাহলে তো স্বনিষেক হওয়ার কথা। বাট স্বনিষেকটা হয় না। কেন হয় না? কারণ এই যে শুক্রাণু, এই যে শুক্রাণু আর ডিম্বাণুটা হচ্ছে একই সময়ে পরিপক্ক হয় না। কি হয় না? একই সময়ে পরিপক্ক হয় না। পরিপক্ক হয় না। ঠিক আছে, কি হয়? এই যে শুক্রাণু আর ডিম্বাণুটা আছে সেটা একই সময়ে পরিপক্ক হয় না। ধরো শুক্রাণুটা পরিপক্ক, কিন্তু তখনও ডিম্বাশয়টা উৎপন্নই হয় না, তাহলে শুক্রাণু ঠিকই আছে কিন্তু ডিম্বাণু তো নাই, তাহলে কি হবে না? স্বনিষেকটা হবে না। বুঝছো? যে শুক্রাশয় আর ডিম্বাশয় একই দেহে থাকে, বাট শুক্রাণু আর ডিম্বাণু একই সাথে কি হয় না? পরিপক্ক হয় না। এটা হচ্ছে অনুধাবনমূলকে অনেকবার আসে যে হাইড্রাতে স্বনিষেক হয় না কেন। ঠিক আছে, আমি প্রশ্নটা লিখে দিই যে প্রশ্নটা কি এরকম, যে হাইড্রাতে স্বনিষেক হয় না কেন? এটা অনুধাবনমূলকে অনেকবার আসছে, দেখবে এমসিকিউতেও আসতে পারে। তাহলে হাইড্রাতে স্বনিষেক হয় না কেন? হাইড্রাতে একই দেহের মধ্যে শুক্রাশয় ডিম্বাশয় থাকা সত্ত্বেও শুক্রাণু এবং ডিম্বাণু একই সময়ে পরিপক্ক হয় না, যার কারণে একই সময়ে মিলিত হতে পারে না এবং স্বনিষেকও হয় না, পরনিষেক হয়। তারপর দেখো যে এটা তো শুক্রাশয় গেল, এরপর দেখো মাথার দিকের যে অংশটা, এই অংশটাকে বলে হাইপোস্টোম। এই অংশটাকে কি বলে? হাইপোস্টোম। তারপরে দেখো
এই যে কিছু অংশ দেখতে পারতেছো রশির মতো যে অংশগুলা, এই অংশগুলাকে বলে কর্ষিকা। ঠিক আছে, এই অংশগুলাকে কি বলে? কর্ষিকা। এই কর্ষিকাটাকে হাইড্রাতে 6 থেকে 10টা। ঠিক আছে, এমসিকিউতে এটা কিন্তু আসে যে হাইড্রাতে কয়টা কর্ষিকা থাকে। হাইড্রাতে কর্ষিকা থাকে 6 থেকে 10টা। এই যে কর্ষিকা, এই কর্ষিকাটা কিন্তু হাইড্রার মেইন পার্ট। মানে হাইড্রার দেহের যদি বলো, মানে ও কিভাবে খাদ্য গ্রহণ করে, কিভাবে চলে, কিভাবে আত্মরক্ষা করে, সবকিছু মেইনলি করে ও কর্ষিকার মাধ্যমে। পাদচাকতির মাধ্যমেই কিন্তু ও চলাচল করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ও কর্ষিকার মাধ্যমে চলাচল করে। তাহলে কর্ষিকার কিন্তু অনেক দরকার ওর। ও কর্ষিকার মাধ্যমে কি করে? চলন, মানে চলাচল করে। তারপর ও হচ্ছে আত্মরক্ষা করে। তারপর হচ্ছে খাদ্য গ্রহণ করে। খাদ্য গ্রহণ, ঠিক আছে। তাহলে ও মেইন মেইন যে কাজগুলো আছে সবগুলো কিন্তু কর্ষিকার মাধ্যমে করে। কর্ষিকাটা মেইন পার্ট। তাহলে হাইড্রার কর্ষিকা থাকে কয়টা? 6 থেকে 10টা। কর্ষিকার মাধ্যমে ও চলন হয়, ওর আত্মরক্ষা হয়। তারপর ও খাদ্য গ্রহণও কর্ষিকার মাধ্যমেই করে। তারপর কর্ষিকার মাঝখানে যে ছিদ্র অংশগুলা দেখতে পাচ্তেছ, এই যে অংশগুলা ছিদ্রের ন্যায় বা রন্ধ্রের ন্যায়, এই অংশটার নাম হচ্ছে মুখ ছিদ্র। ঠিক আছে, এই অংশটার নাম কি? মুখ ছিদ্র। তারপর এই যে কর্ষিকা আছে না, এই কর্ষিকাতে একটা জিনিস থাকে যেটার নাম হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। যেটার নাম কি বলতো? নেমাটোসিস্ট ব্যাটারি। তাহলে কর্ষিকাতে একটা অংশ থাকে যেটার নাম নেমাটোসিস্ট ব্যাটারি। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব অনেক ডিপলি, কিন্তু এটা এমসিকিউতে আসে যে নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় পাওয়া যায়। এটা হচ্ছে হাইড্রাতে পাওয়া যায়। হাইড্রার কোন অংশে পাওয়া যায়? হাইড্রার কর্ষিকা অংশে পাওয়া যায়। তাহলে দেখো, আশা করি তোমরা এই হাইড্রার গঠনটা সম্পর্কে বুঝতে পারছো। এই গঠনটা কিন্তু আসতে পারে চিত্র, বা ধরো এমসিকিউতে যে কোনো ভাবে তোমাকে দিতে পারে। তা আমি আবার একটু প্রথম থেকে আলোচনা করে নিই যে হাইড্রার এই যে গঠনটা দেখতেছো, এই গঠনটার এই যে নিচের অংশটা, আমরা আমাদের ক্ষেত্রে যেটা পা, সেটাকে আমরা বলবো পাদচাকতি, যেটার মাধ্যমে ও চলাচলও করে, আবার বিভিন্ন ধরনের বিভিন্ন অংশে যদি লেগে থাকতে হয় লেগে থাকে। তারপর দেখো, এই পাদচাকতির উপরেই যে অংশটা দেখতে পারতেছো, এই অংশটা হচ্ছে ডিম্বাশয়। ঠিক আছে, পাদচাকতির উপরেই যে অংশটা সেটা হচ্ছে ডিম্বাশয়। এই ডিম্বাশয় থেকে আমরা কি পাবো? ডিম্বাণু পাবো। তারপর যে পাকস্থলী দেখতে পাচ্ছ, হাইড্রার পাকস্থলী, সেটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা হচ্ছে সিলেন্টেরন। তারপর পাকস্থলীর উপরেই যে অংশটা দেখতে পারতেছো, এটাকে বলে শুক্রাশয়। এই শুক্রাশয় থেকে আমরা কি পাবো? শুক্রাণু। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে নিষেক হলে এটাকে বলবো সনিষেক। কিন্তু সনিষেক হয় না কেন? কারণ হাইড্রার দেহে, একই দেহে শুক্রাশয় আর ডিম্বাশয় থাকা সত্ত্বেও কি হয় না, এই যে শুক্রাণু আর ডিম্বাণুটা একই সময়ে পরিপক্ক হয় না। যার কারণে হাইড্রাতে কি হয় না বলতো? সনিষেক হয় না। তারপর দেখো, হাইড্রার মস্তিষ্কের বা মাথার দিকের যে অংশটা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হাইপোস্টোম। তারপর যে রশির মতো অংশগুলা দেখতেছো বা সুতার মতো, সেগুলাকে বলা হয় কর্ষিকা। হাইড্রাতে কয়টা কর্ষিকা থাকে? 6 থেকে 10টা। এই কর্ষিকাগুলোর কাজ কি? কর্ষিকাগুলোর কাজ হচ্ছে চলন, তারপর আত্মরক্ষা, তারপর হচ্ছে খাদ্য গ্রহণ। এবং এই কর্ষিকার মধ্যে এক ধরনের ব্যাটারি থাকে যেটার নাম হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। এটা কিন্তু নর্মাল ব্যাটারি না, যে চার্জের ব্যাটারি সেটা না। এটা একটা অংশ থাকে যেটার নাম হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। আর যে কর্ষিকার মধ্যে যে ছিদ্রগুলা দেখতেছো, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে মুখ ছিদ্র। তাহলে আশা করি তোমরা হাইড্রার গঠনটা সম্পর্কে বুঝতে পারছো। এখন চলো আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো, এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রার গঠন, যেটা কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম চিত্র দিয়ে। বাট এটা হচ্ছে স্পেসিফিকলি যদি বলতে চাই গঠনটা আবার সুন্দর করে, দেখো হাইড্রার মেইন হচ্ছে গিয়ে উপরের দিকে দেখছিলাম কি থাকে? হাইপোস্টোম বা মুখ গহ্বর থাকে, যেখানে কর্ষিকা ছিল, মুখ ছিদ্র ছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মানে মেইন 3টা ভাগে ভাগ করে। মানে হাইড্রার গঠনকে যদি বলি, মেইন 3টা ভাগ। একটা হচ্ছে হাইপোস্টোম বা মুখ গহ্বর, তারপর হচ্ছে দেহকাণ্ড, আর তারপর হচ্ছে পাদচাকতি। মানে কি, ধরো এটা যদি হাইড্রার চিত্র হয়, এরকম করে, এরকম করে যদি হয়,
তাহলে এটা হচ্ছে হাইপোস্টোমটা আর এটা হচ্ছে পাদচাকতি, ঠিক আছে। তাহলে হাইড্রার গঠনটাকে মেইন 3 ভাগে ভাগ করছে। এইটা হচ্ছে হাইপোস্টোম বা মুখ গহ্বর, আর এইটা হচ্ছে পাদচাকতিটা। এই হাইপোস্টোম আর পাদচাকতি বাদে যা আছে সবকে কিসের মধ্যে আনছে? সবকে আনছে দেহ কাণ্ডের মধ্যে, বা দেহ বলতে পারো, ঠিক আছে। বুঝতে পারছো যে দেহ গঠনটা সম্পর্কে আমি আবার কেন একটু আলোচনা করতেছি? কেন করতেছি? কারণ স্পেসিফিকলি কিভাবে ভাগ করছে, স্পেসিফিকলি হাইড্রার গঠনকে 3টা অংশে ভাগ করছে। বুঝতে পারছো? 3টা অংশ কি কি? এটা হচ্ছে হাইপোস্টোম বা মুখ গহ্বরটা, আর নিচের অংশটাকে বলছে পাদচাকতি। এই হাইপোস্টোম আর পাদচাকতি বাদে যা আছে হাইড্রার মধ্যে সবকে কিসের মধ্যে নিয়ে আসছে? দেহকাণ্ডের মধ্যে। তাহলে প্রথম অংশটা হচ্ছে হাইপোস্টোম বা মুখ গহ্বর, তারপর হচ্ছে দেহকাণ্ড। এখন দেহকাণ্ডের মধ্যে কি কি আছে? এই যে কিছুক্ষণ আগে পড়ছিলাম, এগুলো হচ্ছে কৌশিকা। কৌশিকা আছে যেটার কাজ কি? খাদ্য গ্রহণ, চলন, আত্মরক্ষা, ঠিক আছে। আবার কৌশিকা কয়টা থাকে পড়ছিলাম? 6 থেকে 10টা, ঠিক আছে। কৌশিকার মধ্যে আবার কি থাকে? নেমাটোসিস্ট, ব্যাটারি থাকে। তারপর মুকুল, এই মুকুলটা বনে এইভাবে দেখো, এইভাবে হাইড্রা থেকে এইভাবে করে মুকুল বের হয়, যেখান থেকে আবারও নতুন করে হাইড্রা তৈরি হয়, ঠিক আছে। হাইড্রা থেকে মুকুল, মুকুল তো সবাই চিনো, মুকুল তৈরি হয়। এই মুকুলটার কাজ কি? মুকুলটার কাজ হচ্ছে, এটা হচ্ছে অযৌন জননে সাহায্য করে, ঠিক আছে। এই মুকুলটার কাজ কি? হাইড্রার মধ্যে যে মুকুল থাকে, মুকুলটার কাজ হচ্ছে হাইড্রার মধ্যে অযৌন জনন হয়, এই অযৌন জননে সাহায্য করে। জনন, হাইড্রার জননও আলাদা করে পড়াবো, তাও একটু বলে দিচ্ছে যে মুকুলটার কাজ হচ্ছে অযৌন জননে সাহায্য করা। আর এই হাইড্রার অযৌন জননটা কখন হয়? গ্রীষ্মকালে হয়, ঠিক আছে। হাইড্রার অযৌন জননটা হয় গ্রীষ্মকালে। তারপর জননাঙ্গ, এই যে চিত্রের মধ্যে পড়ছিলাম যে নিচের দিকে থাকে শুক্রাশয়, আর উপরের দিকে, সরি, নিচের দিকে থাকে ডিম্বাশয়, আর উপরের দিকে ছিল কি? শুক্রাশয়। এই নিচের দিকে ডিম্বাশয় ছিল, উপরের দিকে শুক্রাশয়। এগুলাই তো জননাঙ্গ, ঠিক আছে। তারপরে এই যে ডিম্বাশয় থেকে আসতো ডিম্বাণু, আর শুক্রাশয় থেকে আসতো শুক্রাণু। তো শুক্রাণু আর ডিম্বাশয় যেহেতু একই দেহে, তাহলে এটাকে উভলিঙ্গ প্রাণী বলে না? উভলিঙ্গ প্রাণী। উভলিঙ্গ প্রাণী কাদেরকে বলে? যাদের মধ্যে দুই ধরনের লিঙ্গই আছে, মানে শুক্রাশয় আছে, ডিম্বাশয়ও আছে, তাদেরকে বলে উভলিঙ্গ প্রাণী। তাহলে হাইড্রা উভলিঙ্গ প্রাণী হওয়া সত্ত্বেও এটাতে কি হয় নাই বলতো? সনিষেধ হয় নাই। কেন হয় নাই? কারণ এই যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু আসতো, আর শুক্রাশয় থেকে যে শুক্রাণুটা আসতো, একই সময়ে পরিপক্ক হয় নাই। তাই হাইড্রা উভলিঙ্গ হওয়া সত্ত্বেও হাইড্রার মধ্যে সনিষেধ হয় না। তারপর হাইড্রার এই যে পাদচাকতি, এই পাদচাকতিটার কাজ কি? এটা হচ্ছে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। হাইড্রা যখন পানিতে থাকে, পানিতে ভেসে থাকতে সাহায্য করে কে? এই পাদচাকতিটা, বা পদতল বলে। তারপর এটা কি করে? বিভিন্ন তলের সাথে লেগে থাকতে সাহায্য করে। মানে ধরো এই তল, এই তলটার মধ্যে হাইড্রাকে লেগে থাকতে কে সাহায্য করবে? এই পাদচাকতি। ধরো আমি দাঁড়ায় আছি, আমি পায়ের মাধ্যমেই তো দাঁড়ায় আছি, তখন এই রকম কাজটা করে পাদচাকতি। হাইড্রার ক্ষেত্রে পাদচাকতির কাজ হচ্ছে মেইনলি হচ্ছে দুইটা। একটা হচ্ছে এটা হাইড্রাকে পানিতে ভাসাতে সাহায্য করে, আর 2 নাম্বারটা হচ্ছে বিভিন্ন তলের ক্ষেত্রে বা গাছের মধ্যে ধরো আটকে থাকতে চাচ্ছে, তো আটকে থাকতে সাহায্য করে এই পাদচাকতিটা। তো আশা করি তোমরা হাইড্রার গঠন সম্পর্কে বুঝতে পারছো। মেইন গঠন, মেইন পার্ট হচ্ছে 3টা। একটা হচ্ছে গিয়ে হাইপোস্টোম বা মুখ গহ্বর, আর একটা হচ্ছে পাদচাকতি। আর হাইপোস্টোম আর পাদচাকতি বাদে যা আছে সব হচ্ছে দেহকাণ্ড। এই দেহকাণ্ডের মধ্যে কি আছে? কৌশিকা আছে, মুকুল আছে, আর জননাঙ্গ আছে। জননাঙ্গ মানে শুক্রাশয় আর ডিম্বাশয়। তাহলে আশা করি তোমরা এখন গঠন সম্পর্কে বুঝতে পারছো, সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার হয়েছে। তাহলে আর পরবর্তী টপিকে যাই। তাহলে এখন নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে গিয়ে হাইড্রার বৈশিষ্ট্য। তাহলে কিছুক্ষণ আগে আমরা হাইড্রার গঠন সম্পর্কে জানলাম, এখন আমরা হাইড্রার বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। হাইড্রার বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত হাইড্রা হচ্ছে মুক্তজীবী, ঠিক আছে। নিজেদের মতো চলাচল করে, তার জন্য এটা কি বলতো? মুক্তজীবী। হাইড্রা হচ্ছে মুক্তজীবী প্রাণী, এবং এটা হচ্ছে মিঠা পানির প্রাণী, ঠিক আছে। এখন মিঠা পানি যদি না বুঝো, বা বলতে পারো যে হাইড্রা কিরকম প্রাণীতে থাকে? হাইড্রা হচ্ছে স্থির, শীতল এবং পরিষ্কার পানিতে থাকে। ওকে, তাহলে দেখো, হাইড্রা হচ্ছে মুক্তজীবী, মানে মুক্তজীবী প্রাণী, এবং হাইড্রা হচ্ছে মিঠা পানির প্রাণী।
মিঠা প্রাণী মানে হচ্ছে হাইড্রা কিরকম পানিতে থাকতে ভালোবাসে? হাইড্রা হচ্ছে স্থির, শীতল এবং পরিষ্কার পানিতে থাকে। হাইড্রা কিন্তু ঘোলাটে পানিতে থাকে না, এটা এমসিকিউতে অনেকবার আসে। ঠিক আছে, নিচের কোনটি হাইড্রার ক্ষেত্রে সঠিক নয়? তখন দেখবা হাইড্রা ঘোলাটে পানিতে থাকে, এটা লেখা আছে। হাইড্রা কিন্তু ঘোলাটে পানিতে থাকে না, হাইড্রা হচ্ছে স্থির, শীতল এবং পরিষ্কার পানিতে থাকে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। তারপর হচ্ছে হাইড্রা হচ্ছে মাংসাশী, বিভিন্ন প্রকার প্রাণীদেরকে শিকার করেও খায়। ঠিক আছে, সেজন্য ওদেরকে বলে মাংসাশী। এবং এটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা এই লাইনটা কিন্তু জানছি যে কৌশিকার সাহায্যে ওরা কি করে, খাদ্যটা গ্রহণ করে। তাহলে হাইড্রা হচ্ছে মাংসাশী এবং কিসের সাহায্যে খাদ্য গ্রহণ করে? কৌশিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে। তারপর ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন ও রেচন সম্পন্ন হয়। এটা এমসিকিউতে অনেকবার আসে যে শ্বসন এবং রেচন কি প্রক্রিয়ায় সম্পন্ন হয়? এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়। এটা এমসিকিউতে অনেকবার আসে যে হাইড্রার শ্বসন এবং রেচন কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়? হাইড্রার শ্বসন এবং রেচন এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। তারপর হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আছে। এখন কথা হচ্ছে গিয়ে পুনরুৎপত্তি ক্ষমতাটা কি? মানে হাইড্রার মৃত্যু নাই, ঠিক আছে, পুনরুৎপত্তি ক্ষমতা এইটা না বলে তোমাকে অন্যভাবে বলতে পারে যে হাইড্রার কি নাই? হাইড্রার মৃত্যু নাই। ঠিক আছে, হাইড্রার মৃত্যু নাই। ধরো তুমি হাইড্রার একটা অংশ, ধরো হাইড্রার মাথাটা তুমি কেটে ফেলে দিলা বা একটা অংশ কেটে ফেলে দিছো, ওইটা থেকে আবার ওই অংশটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, মানে এরকম একটা ফিল্ম ছিল ড্রাগন, তোমরা দেখছো কিনা জানি না। ওইটাতে কি হইতো, ড্রাগনের মাথা কেটে ফেলে দিলে আবার মাথা গজায় যাইতো। ওই রকম যে হাইড্রার যে কোনো অংশ তুমি যদি কেটে ফেলে দাও, ওই অংশের মধ্যে আবার তৈরি হয়। মানে হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যুই নাই, সেজন্য হাইড্রাকে বলা হয় অমর প্রাণী। ঠিক আছে, মৃত্যু নাই, সেজন্য হাইড্রাকে কি বলা হয় বলতো? অমর প্রাণী বলা হয়। হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নাই। তুমি যদি পুড়ে ফেলো তখন কিন্তু আর কোনো উপায় নেই, পুড়ে ফেললেও তো মারা যাবে। কিন্তু যে স্বাভাবিক মৃত্যু, যেমন মানুষ তো মরতেই হবে, ঠিক আছে, এই হাইড্রার ক্ষেত্রে কোনো স্বাভাবিক মৃত্যু নাই, সেজন্য হাইড্রাকে বলা হয় অমর প্রাণী। এটা কিন্তু এমসিকিউতে আছে যে পুনরুৎপত্তি ক্ষমতা কার আছে? হাইড্রার। তার জন্য হাইড্রার কোনো মৃত্যু নাই, মানে হাইড্রা হচ্ছে অমর প্রাণী। পুনরুৎপত্তি ক্ষমতা মানে বুঝছো, যে যে কোনো অংশ যদি কেটে যায়, ওখান থেকে আবার নতুন করে ওই অংশটা তৈরি হয়। ঠিক আছে, হাইড্রা ধরো মধ্যে দিয়ে তুমি কেটে ফেলছো, ওখান থেকে আবার নতুন করে হাইড্রার অংশটা তৈরি হবে। এটাই হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা। তাহলে হাইড্রার হচ্ছে মৃত্যু নাই, তাই হচ্ছে হাইড্রা অমর প্রাণী। তারপর দেখো, এই যে পুনরুৎপত্তির ক্ষমতাটা, এইটা প্রথমে কে আবিষ্কার করছিল যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আছে? এটা আবিষ্কার করছে বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে। ঠিক আছে, এই যে পুনরুৎপত্তি ক্ষমতা, সেটাকে বলে টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি টেন্সি। তাহলে এই যে পুনরুৎপত্তি ক্ষমতা মানে যে একটা ছোট অংশ থেকে বা যে কোনো অংশ কেটে গেলে যে নতুন অংশ তৈরি হওয়া, এই নতুন অংশ তৈরি হওয়া বা পুনরুৎপত্তি ক্ষমতাটাকে কি বলে বলতো? টোটিপোটেন্সি বলে। এই যে পুনরুৎপত্তি ক্ষমতাটা, এটাকে আবিষ্কার করছে বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে। তাহলে দেখো, হাইড্রা সম্পর্কে তিনজন বিজ্ঞানী ধারণা দিছে। প্রথমে আবিষ্কার করছিল কে? অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। তারপর নামকরণ কে করছিল? ক্যারোলাস লিনিয়াস। তারপরে যে হাইড্রার মধ্যে যে পুনরুৎপত্তি ক্ষমতাটা আছে, সেটা লক্ষ্য করছিল কে? বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে। এই যে পুনরুৎপত্তি ক্ষমতা বা নতুন করে তৈরির যে ক্ষমতা, এটাকে বলে টোটিপোটেন্সি। ঠিক আছে, যেহেতু পুনরুৎপত্তি ক্ষমতা আছে, সেজন্য হাইড্রাকে বলা হয় অমর প্রাণী। এখন কথা হচ্ছে, হাইড্রারই কেন পুনরুৎপত্তি ক্ষমতা থাকবে, অন্য কারো কেন নাই? কারণ হাইড্রার মধ্যে একটা স্পেশাল কোষ আছে, যেটা অন্য কারোর মধ্যে নাই। হাইড্রার এই পুনরুৎপত্তি ক্ষমতার একটাই কারণ, কারণ ওর মধ্যে একটা কোষ আছে যেটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, এই যে এই কোষটার কারণেই হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আছে। ঠিক আছে, এই কোষটা নর্মাল মানুষের মধ্যে নাই, মানে মানুষের মধ্যে নাই, যার না হলে তো মানুষের ক্ষেত্রেও এটা হইতো, কিন্তু মানুষের মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষটা থাকে না। এটাও কিন্তু এমসিকিউতে আসে যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার কারণ কি?
কারণ হচ্ছে হাইড্রার মধ্যে যে ইন্টারস্টিশিয়াল কোষটা থাকে সেটা। বা বলে হাইড্রাকে কেন অমর প্রাণী বলা হয়, কারণ ওর মধ্যে ওর তো মৃত্যু নাই। কেন মৃত্যু নাই? কারণ এই যে ইন্টারস্টিশিয়াল কোষটা থাকে, এই ইন্টারস্টিশিয়াল কোষের কারণে হাইড্রার মধ্যে টোটিপটেন্সি আছে, মানে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আছে। কোনো অংশ কেটে গেলে আবার জোড়া লেগে যায়, মানে আবার নতুন অংশ তৈরি হয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ কোথায় পাওয়া যায়? একমাত্র হাইড্রাতে পাওয়া যায়। তারপর দেখো, হাইড্রা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণীয় স্তরীয় প্রাণী। দ্বিভ্রূণীয় স্তর থাকে। তাহলে হাইড্রা কি বলতো? ডিপ্লোব্লাস্টিক, মানে দুইটা ভ্রূণের স্তর থাকে। মানে ভ্রূণ অবস্থায় হাইড্রার স্তর কয়টা? দুইটা। এটা আরো ডিটেলস পড়বো সামনে, কিন্তু এই যে বৈশিষ্ট্য আসছে তাই বলে দিচ্ছি যে হাইড্রা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক কাদেরকে বলে? যাদের ভ্রূণের মধ্যে দুইটা স্তর থাকে। আর ট্রিপ্লোব্লাস্টিক যাদের ভ্রূণের মধ্যে তিনটা স্তর থাকে, যেমন মানুষ। তাহলে হাইড্রা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণীয় স্তর থাকে। তারপর হাইড্রার আকার দেখো, হাইড্রার কতটুকু লম্বা? হাইড্রা হচ্ছে 10 থেকে 30 মিলিমিটার লম্বা। তাহলে হাইড্রা কতটুকু লম্বা? হাইড্রা হচ্ছে 10 থেকে 30 মিলিমিটার লম্বা, আর চওড়া হচ্ছে 1 মিটার। ঠিক আছে, 1 মিটার চওড়া আর 10 মিলিমিটার লম্বা। তারপর দেখো, এই যে বৈশিষ্ট্যের মধ্যে এটা লেখা হয় নাই যে এটাকে নিডারিয়া, হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত পর্বভুক্ত প্রাণী। এটা কেন লিখি না? ইচ্ছে করেই লিখি নাই, কারণ এটা তো আমরা শ্রেণীবিন্যাসে পরে আসছি যে হাইড্রার পর্ব কোনটা। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। এইটা যে কতবার এমসিকিউ তে আসছে হিসাব নাই, মানে বই খুললেই, এডমিশনের বই বলো, ভার্সিটি, বা ধরো তুমি বোর্ড কোয়েশ্চেন যদি খুলো, এই কোয়েশ্চেনটা আসেই যে হাইড্রা কোন পর্বের? হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তাহলে এটা স্পেশালি বৈশিষ্ট্যের মধ্যেও লিখে দিলাম যাতে মনে থাকে। হাইড্রার বৈশিষ্ট্য কি? হাইড্রার একটা বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রা নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। তাহলে আশা করি তোমরা এগুলো মুখস্থ থাকবে। সৃজনশীলেও তোমাকে দিতে পারে যে হাইড্রার বৈশিষ্ট্য কি, বা তোমাকে ক্লু হিসেবে দিতে পারে, তখন তোমাকে এই বৈশিষ্ট্য থেকে বুঝে নেওয়া লাগবে যে এটা হাইড্রা, বা এখান থেকে এমসিকিউ তে অসংখ্য আসতে পারে। তাহলে এই যে 7টা বৈশিষ্ট্য, এগুলো কিন্তু একদম মুখস্থ ঠুটস্থ থাকা লাগবে। যে হাইড্রা হচ্ছে মুক্তজীবী বা মিঠা পানির প্রাণী। এটা হচ্ছে স্থির, শীতল এবং পরিষ্কার পানিতে থাকে। তারপর এটা হচ্ছে মাংসাশী, বিভিন্ন প্রকার প্রাণী খায় তাই। তারপর হচ্ছে এটা কোষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে। তারপর এটা হচ্ছে শ্বসন এবং রেচন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। তারপর ওর হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা আছে। পুনরুৎপত্তি ক্ষমতা মানে একটা অংশ কেটে গেলে এই অংশ থেকে আবার নতুন অংশ তৈরি হতে পারে। এটাকে বলা হয় টোটিপটেন্সি। এটার কারণ কি? কারণ ওর মধ্যে একটা স্পেশাল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ থাকে তাই। তাই হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই, হাইড্রা হচ্ছে অমর প্রাণী। এটা এই যে ওর পুনরুৎপত্তি ক্ষমতা আছে সেটা কে দেখছিল? বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে। তারপর হাইড্রার ভ্রূণ অবস্থায় দুইটা স্তর থাকে, তাই হাইড্রা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণীয় স্তরীয় প্রাণী। তারপর আকার, এটা হচ্ছে 10 থেকে 30 মিলিমিটার লম্বা আর 1 মিটার হচ্ছে চওড়া। তারপর এটা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। তাহলে আশা করি তোমরা এই বৈশিষ্ট্যগুলো বুঝছো এবং লিখে ফেলছো এবং মুখস্থও রাখবা। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী টপিকে যাই। তাহলে চলো এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্রূণীয় স্তন নিয়ে। ঠিক আছে, এই যে আমি হাইড্রার বৈশিষ্ট্যের মধ্যে বলছিলাম যে হাইড্রা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক প্রাণী, কারণ ভ্রূণের মধ্যে কয়টা স্তর থাকে? দুইটা স্তর। এই যে ভ্রূণীয় স্তর সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে দেখো তাহলে দেখো হাইড্রার ক্ষেত্রে কি, হাইড্রার ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে ভ্রূণীয় স্তরটা নিয়ে আমি আলোচনা করতেছি। ঠিক আছে, তাহলে দেখো শুক্রাশয় থেকে আসবে কি? শুক্রাণু। ডিম্বাশয় থেকে আসবে ডিম্বাণু। তো এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়াকে কি বলে? নিষেক বলে। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়াকে বলে নিষেক। তাহলে শুক্রাশয় থেকে আসলো শুক্রাণু, ডিম্বাশয় থেকে আসলো ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়াকে বলে নিষেক। নিষেকের মাধ্যমে তৈরি করছে জাইগোট। জাইগোটের পরবর্তী ধাপ, মানে জাইগোট বিভাজিত হবে আস্তে আস্তে। তাহলে জাইগোট থেকে হবে ক্লিভেজ, বিভাজিত হয়ে ক্লিভেজ থেকে হবে মডুলা, মানে এগুলো হচ্ছে এক একটা ধাপ। তারপর মডুলা থেকে হবে ব্লাস্টুলা। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি হয়, জাইগোটটা বিভাজিত হয়ে হয় ক্লিভেজ,
তারপর আরো বিভাজিত হয়ে হয় মডুলা, আরো বিভাজিত হয়ে হয় ব্লাস্টুলা। এখন ব্লাস্টুলার দেখো দুইটা অংশ। দেখো এই যে বৃত্তাকার অংশগুলো দেখতে পারতেছো, এগুলা হচ্ছে কোষ, মানে কোষ গুচ্ছ, ঠিক আছে, অনেকগুলা কোষ। তাহলে এই ব্লাস্টুলার মধ্যে এই যে গহ্বরটা দেখতে পারতেছো, কোষের মাঝখানে যে এই যে গহ্বরটা, এই গহ্বরটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। মনে রাখবা, সিল মানেই হচ্ছে গহ্বর, সিল মানেই কি বলতো, গহ্বর। তাহলে এই যে গহ্বরটা সেটা হচ্ছে ব্লাস্টোসিল। আর এই যে কোষের ত্বকগুলা দেখতে পারতেছো, এগুলাকে বলে ব্লাস্টোডার্ম। ডার্ম মানেই হচ্ছে ত্বক, ডার্ম মানেই কি বলতো, ত্বক। তাহলে ব্লাস্টুলার কয়টা অংশ? ব্লাস্টুলার হচ্ছে দুইটা অংশ, গহ্বরটা হচ্ছে ব্লাস্টোসিল আর কোষের ত্বকগুলা হচ্ছে ব্লাস্টোডার্ম। এই দুইটা মিলিত হয়ে ব্লাস্টোলা গঠিত হয়। তারপর ব্লাস্টুলা থেকে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। দেখো, একটাকে বলবো আমরা দ্বিভ্রূণীয় স্তরীয় প্রাণী, আর একটা হবে, সরি, এটা হচ্ছে ত্রিভ্রূণীয় স্তরীয় প্রাণী, আর একটা হবে দ্বিভ্রূণীয় স্তরীয় প্রাণী। কেমনে দেখো, দ্বিভ্রূণীয়, ত্রিভ্রূণীয়, ত্রি কথাটা মানেই তো তিনটা স্তর থাকবে। তাহলে ত্রিভ্রূণীয় স্তরীয় প্রাণীর ক্ষেত্রে কি হয় দেখো, এই যে ব্লাস্টুলা, তারপর হবে এটা হচ্ছে গ্যাস্ট্রুলা, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাস্ট্রুলা। তো এই গ্যাস্ট্রুলার ক্ষেত্রে কি হয় দেখো, ত্রিভ্রূণীয় স্তরীয় প্রাণীর ক্ষেত্রে হচ্ছে তিনটা স্তর, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাস্ট্রুলা, এটা হচ্ছে গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা। তো ত্রিভ্রূণীয় স্তরীয় প্রাণীর ক্ষেত্রে এই গ্যাস্ট্রুলার মধ্যে কয়টা স্তর থাকে বলতো, তিনটা স্তর। তাই ওর নাম হচ্ছে ত্রিভ্রূণীয় স্তরীয় প্রাণী। তাহলে ত্রিভ্রূণীয় স্তরীয় প্রাণী মানে কি, যে সকল প্রাণীদের ভ্রূণের স্তর হচ্ছে তিনটা, তার জন্য ওর নাম হচ্ছে ত্রিভ্রূণীয় স্তরীয় প্রাণী। এই তিনটা স্তরের নাম কি দেখতে পারতেছো, তিনটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর। এই সবচেয়ে বাইরের স্তরটাকে বলে অ্যাক্টোডার্ম, বাইরে মানে তো অ্যাক্টো, আর ডার্ম মানেই হচ্ছে ত্বক, ডার্ম মানেই ত্বক। তো সবচেয়ে বাইরের ত্বকটা হচ্ছে অ্যাক্টোডার্ম, আর সবচেয়ে ভেতরের ত্বকটা হচ্ছে এন্ডোডার্ম। এন্ডো মানেই ভেতরে, অ্যাক্টো মানেই বাইরে। তাহলে অ্যাক্টোডার্ম হচ্ছে সবচেয়ে বাইরের স্তর, এন্ডোডার্ম হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর, আর মাঝখানে যে স্তরটা থাকে সেটা হচ্ছে মেসোডার্ম, মাঝখানের স্তর মেসোডার্ম। তাহলে ব্লাস্ট্রুলার পর কি বলতো, গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলার ক্ষেত্রে ত্রিভ্রূণীয় স্তর যারা, তাদের ক্ষেত্রে তিনটা স্তর থাকে, কি কি, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তিনটা কিসের স্তর, তিনটা কোষের স্তর। এই যে এগুলা কিসের স্তর, তিনটা কোষের স্তর। আর দ্বিভ্রূণীয় স্তরীয় প্রাণী যেগুলো আছে, এগুলার গ্যাস্ট্রুলার দুইটা স্তর থাকে। এই বাইরের স্তরটা অ্যাক্টোডার্ম, ভেতরের স্তরটাকে বলে এন্ডোডার্ম। এই যে মাঝখানে ত্রিভ্রূণীয় স্তরের ক্ষেত্রে যে মাঝখানের স্তরটা ছিল, এখানে এই মাঝখানের স্তরটা মানে কোষের স্তরটা থাকে না, এখানে তো কোষের স্তর ছিল, এখানে কিন্তু একটা স্তর থাকে, এইটা কিন্তু কোষীয় না, এটা হচ্ছে অকোষীয় স্তর। এখানে যে স্তরটা থাকে দ্বিভ্রূণীয় স্তরীয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে অকোষীয় স্তর, এবং এটা দেখতে হচ্ছে জেলির মতো। এটা কিসের মতো, জেলির মতো, ঠিক আছে। তাহলে দেখো, দ্বিভ্রূণীয় স্তরের ক্ষেত্রে দুইটা স্তর থাকে, বাইরের স্তর অ্যাক্টোডার্ম, যেটাকে পরবর্তীতে বলে এপিডার্মিস, যেটাকে পরবর্তীতে কি বলে, এপিডার্মিস। আর একটা স্তর হচ্ছে এন্ডোডার্মিস, যেটাকে পরবর্তীতে বলে গ্যাস্ট্রোডার্মিস, ঠিক আছে। মানে অ্যাক্টোডার্মকেই বলে এপিডার্মিস, আর এন্ডোডার্মেইকে বলে গ্যাস্ট্রোডার্মিস। আর দেখো, এই যে ভেতরে একটা গহ্বর আছে, গহ্বর টাইপের, এটা হচ্ছে সিলেন্ডারনটা। তাহলে দেখো, এই যে মাঝখানে ত্রিভ্রূণীয় স্তরের কাছে যে মেসোডার্মটা ছিল, এখানে কিন্তু আর মেসোডার্মটা থাকে না, মেসোডার্মের পরিবর্তে একটা অকোষীয় স্তর, অকোষীয় মানে কি, কোষ থাকে না, এবং জেলের মতো, এই স্তরটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। আগে যেখানে এটার নাম ছিল মেসোডার্ম, এখন সেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। মেসোডার্ম হচ্ছে ত্বকীয় স্তর, মানে কোষীয় স্তর, এখানে কোষ থাকে। কিন্তু মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয় স্তর, জেলির মতো, যেখানে কোনো কোষ থাকে না, এটা মনে রাখবা। মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয়, মেসোগ্লিয়াতে কোনো স্তর মানে কোষ থাকে না। মেসোগ্লিয়াতে যদি কোষ থাকতো তাহলে তো এটাকে আমরা দ্বিভ্রূণীয় স্তর প্রাণী বলতাম না, এটাকে তো আমরা ত্রিভ্রূণীয় স্তরীয় প্রাণী বলতাম। তাহলে হাইড্রার ক্ষেত্রে বুঝছো, হাইড্রাকে কেন দ্বিভ্রূণীয় স্তরীয় বলে, কারণ হাইড্রার এই যে দুইটা স্তর থাকে, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম, বা এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস। মাঝখানে মেসোডার্মটা থাকে না, মাঝখানে মেসোগ্লিয়া থাকে, যেটা অকোষীয়, কোষ না। তাহলে আশা করি তোমরা এই যে ভ্রূণীয় স্তরটা বুঝতে পারছো। তাহলে তিনটা স্তর থাকলে ট্রিপ্লোব্লাস্টিক, কি প্রাণী বলবো, ট্রিপ্লোব্লাস্টিক
প্রাণী। আর ডিপ্লুনীয় স্তর মানে তো পড়াইছিলামই, ডিপ্লোব্লাস্টিক প্রাণী। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তীতে আমরা হাইড্রার আরো লেকচার নিয়ে আসবো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। ঠিক আছে।